বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেল লার্নিং উইথ গৌরবে ওয়েলকাম। আজ আমি তোমাদের সঙ্গে নবম শ্রেণীর ইতিহাস বই থেকে প্রথম অধ্যায় ফরাসি বিপ্লবের কয়েকটি দিক, এই অধ্যায় থেকে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আজকের এই ভিডিওটা আলোচনা করব। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো। তোমাদের মধ্যে কেউ যদি থাকো যে প্রথমবার আমার এই চ্যানেলের ভিডিও দেখছো, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অল করে দাও, কারণ তোমাদের ক্লাসে বিভিন্ন সাবজেক্টের উপর ভিডিও আমি যখনই আপলোড করব তার নোটিফিকেশান খুব সহজেই তোমরা পেয়ে যাবে। আর দেরি না করে চলো ভিডিও শুরু করা যাক। নবম শ্রেণীর ইতিহাস বইয়ের প্রথম অধ্যায় ফরাসি বিপ্লবের কয়েকটি দিক। বন্ধুরা, এই অধ্যায় থেকে প্রথম প্রশ্ন, আমিই রাষ্ট্র উক্তিটি কার, অর্থাৎ এই কথাটি কে বলেছিলেন? উত্তর, চতুর্দশ লুই। পরের প্রশ্ন, কার আমলে ফরাসি বিপ্লব হয়েছিল? উত্তর, ষোড়শ লুইয়ের আমলে। সাল ছিল 1789 খ্রিস্টাব্দ। ফরাসি বিপ্লবের আদর্শগুলি কি কি? উত্তর, ফরাসি বিপ্লবের আদর্শগুলি হল সাম্য, মৈত্রী ও স্বাধীনতা। পরের প্রশ্ন, দ্য ওয়েলথ অফ নেশন কার লেখা? অর্থাৎ এই যে বইটি দ্য ওয়েলথ অফ নেশন, এই বইটি কে লিখেছিলেন? উত্তর, অ্যাডাম স্মিথ। পরের প্রশ্ন, ফ্রান্সকে কে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলেছেন? উত্তর, অ্যাডাম স্মিথ। পরের প্রশ্ন, ইন্টেন্ডেন্ট কারা? উত্তর, ইন্টেন্ডেন্ট ফরাসির কর্মচারী বৃন্দ। এরা ফরাসি জনগণের কাছ থেকে জোর করে কর আদায় করত। প্রজাসাধারণ এদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে এদের অর্থলোভ নেকড়ে উপাধিতে ভূষিত করে। পরের প্রশ্ন, লেট্রে ডা ক্যাসে কি? উত্তর, এক প্রকার গ্রেপ্তারি পরোয়ানা যার দ্বারা যে কোনো মানুষকে গ্রেপ্তার করা যেত। পরের প্রশ্ন, কাকে প্রজাপতি রাজা বলা হয়? উত্তর, পঞ্চদশ লুইকে। পরের প্রশ্ন, অসিয়া রেজিম কথাটির অর্থ কী? উত্তর, পূর্বতন সমাজ। পরের প্রশ্ন, দুইজন ফরাসি দার্শনিকের নাম লেখো। উত্তর, মন্তেস্কু, ভলতেয়ার, রুসো। পরের প্রশ্ন, মন্তেস্কুর লেখা দুটি গ্রন্থের নাম লেখো। উত্তর, পার্সিয়ান লেটার্স, স্পিরিট অফ লজ। পরের প্রশ্ন, ভলতেয়ারের প্রকৃত নাম কি? উত্তর, ফ্রাঁসোয়া মারি আরোয়াট। পরের প্রশ্ন, ভলতেয়ারের লিখিত গ্রন্থের নাম লেখো। উত্তর, ফিলোজফিক্যাল লেটার্স আর কাদিট। পরের প্রশ্ন, রুসোর লেখা গ্রন্থের নাম লেখো। উত্তর, সোশ্যাল কন্ট্রাক্ট আর অরিজিন ইন ইনইকুয়ালিটি। পরের প্রশ্ন, সাকুলাত কাদের বলা হতো? উত্তর, কুলাত শব্দের অর্থ যারা ব্রিচেস বা লম্বা মোজা পরে না। ফ্রান্সের তৃতীয় সম্প্রদায়ের মানুষদের এই মোজা পরার অধিকার ছিল না, তাই তারা নিজেদের শেষাত্মক ভঙ্গিতে সাকুলাত বলে পরিচিত দিত। প্রকৃতপক্ষে সাকুলাত বলতে শহরের খেটে খাওয়া মানুষদের বোঝায়। পরের প্রশ্ন, লবণের ওপর কর কি ছিল? উত্তর, গ্যাবেল। পরের প্রশ্ন, উৎপাদন ভিত্তিক আয়কর কি ছিল? উত্তর, কোপিটাসিও। স্থাবর ও অস্থাবর সম্পত্তির ওপর কি কর ছিল? উত্তর, ভ্যান্টিয়াম। বেগার শ্রম কি ছিল? উত্তর, করভি।
পরের প্রশ্ন, মদ ও তামাকজাত পণ্যের ওপর কী কর ছিল? উত্তর, এই 10। জীবজন্তু ও মৎস্য শিকারের ওপর কী কর ছিল? উত্তর, দ্রোয়া দা করভিয়ে এডা সাস। পরের প্রশ্ন, উৎপাদিত ফসলের একটি নির্দিষ্ট অংশ দিতে হতো কাকে? উত্তর, বানালিতে। অষ্টাদশ শতকে ফরাসি সমাজ কটি ভাগে বিভক্ত ছিল? উত্তর, 3টি, যথা যাজক, অভিজাত ও তৃতীয় সম্প্রদায়। পরের প্রশ্ন, সোরস লুইয়ের স্ত্রীর নাম কি? উত্তর, মেরি আতোয়ানেট। পরের প্রশ্ন, ফ্রান্সের তৃতীয় শ্রেণী নামে কারা পরিচিত ছিল? উত্তর, প্রাক বিপ্লব যুগে ফ্রান্সে মধ্যবিত্ত কৃষক, শ্রমিক, চিকিৎসক, শিক্ষক, বণিক, দোকানদার, আইনবিদ ইত্যাদি পেশার অন্তর্ভুক্ত মানুষ অর্থাৎ 100 ভাগের মধ্যে 97% তৃতীয় শ্রেণী নামে পরিচিত ছিল। পরের প্রশ্ন, রোবসপিয়ার কে ছিলেন? উত্তর, ফ্রান্সে সন্ত্রাসের রাজত্ব প্রতিষ্ঠা হওয়ার জন্য যার অবদান ছিল সবথেকে বেশি তিনি হলেন রোবসপিয়ার। তিনি জ্যাকোবিন ক্লাবের প্রধান নেতা ছিলেন। পরের প্রশ্ন, ফরাসি সম্রাট কেন স্টেটস জেনারেল অধিবেশন বন্ধ করে? উত্তর, স্টেটস জেনারেল তৃতীয় শ্রেণীর প্রতিনিধিদের দাবি ফরাসি সম্রাট মানতে রাজি না হওয়ায় তাদের মনোভাবে ভীত হয়ে তিনি স্টেটস জেনারেল অধিবেশন বন্ধ করে দেন। পরের প্রশ্ন, টেনিস কোর্টের শপথ কি? উত্তর, ফ্রান্সের রাজা সোরস লুই জাতীয় সভার অধিবেশন বন্ধ করে দিলে 1789 খ্রিস্টাব্দের 20 জুন তৃতীয় শ্রেণীর প্রতিনিধিরা মিরাবোর নেতৃত্বে পার্শ্ববর্তী একটি টেনিস কোর্টে শপথ নেন যে ফ্রান্সের জন্য একটি নতুন সংবিধান রচনা করা না পর্যন্ত তারা জাতীয় সভা ত্যাগ করবে না, যা টেনিস কোর্টের শপথ নামে পরিচিত। পরের প্রশ্ন, ব্যক্তি ও নাগরিকের ঘোষণা কি? উত্তর, ফরাসি সংবিধান সভা 1789 খ্রিস্টাব্দে 26শে আগস্ট এক ঘোষণাপত্রের মাধ্যমে নতুন সংবিধান আদর্শ বিধিবদ্ধ করেন, যা ব্যক্তি ও নাগরিকের ঘোষণা নামে পরিচিত। এই ঘোষণাপত্রের মূল কথা ছিল স্বাধীনভাবে বাঁচা মানুষের জন্মজাত অধিকার এবং আইনের চোখে সবাই সমান। পরের প্রশ্ন, বিশ্বকোষের রচয়িতা কে? উত্তর, দিদেরো দা এলাম্বার্ট। পরের প্রশ্ন, টিপু সুলতান কোন ক্লাবের সদস্য ছিলেন? উত্তর, জ্যাকোবিন ক্লাবের। ফ্রান্সের দ্বিতীয় কোয়ালিশন কবে গঠিত হয়? উত্তর, 1798 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ক্ষমতা বিভাজন নীতির প্রবক্তা কে? উত্তর, মন্তেস্কু। পরের প্রশ্ন, গিলোটিন কি? উত্তর, শিরোচ্ছেদ করার যন্ত্র। পরের প্রশ্ন, বিপ্লবের আগে ফ্রান্সে কারা প্যাট্রিসিয়ান এবং কারা প্লেকিয়ান নামে পরিচিত ছিল? উত্তর, ফরাসি বিপ্লবের আগে ফরাসি সমাজের অভিজাতরা প্যাট্রিসিয়ান এবং তৃতীয় শ্রেণীর মানুষ প্লেকিয়ান নামে পরিচিত ছিল। পরের প্রশ্ন, ফ্রান্সে আসিয়ার রেজিম বলতে কি বোঝো? উত্তর, ফরাসি বিপ্লবের আগে ফ্রান্স তথা ইউরোপের বিভিন্ন দেশে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক প্রভৃতি ক্ষেত্রে বৈষম্যমূলক ব্যবস্থা প্রচলিত ছিল,
এই ব্যবস্থা অসিয়া রেজিম নামে পরিচিত। পরের প্রশ্ন, থার্ড এস্টেট কি? উত্তর, ফরাসি বিপ্লবের আগে শ্রেণী বিভক্তি ফরাসি সমাজ ব্যবস্থায় যে তিনটি শ্রেণীর অস্তিত্ব ছিল তার মধ্যে অন্যতম ছিল থার্ড এস্টেট বা তৃতীয় সম্প্রদায়। এই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিল সব ধরনের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত ধনী, বুর্জোয়া, মধ্যবিত্ত, দরিদ্র কৃষক ও শ্রমিক, চাল চুলোহীন ভবঘুরে প্রভৃতি। পরের প্রশ্ন, কারা ফিজিওক্র্যাট নামে পরিচিত? উত্তর, বিপ্লবের আগে ফ্রান্সে মার্কেন্টাইল মতবাদের বিরোধী এবং অ্যাডাম স্মিথের অনুগামী এক শ্রেণীর অর্থনীতিবিদদের আত্মপ্রকাশ ঘটে। এই অর্থনীতিবিদগণ শিল্প বাণিজ্যে সংরক্ষণ নীতি ও রাষ্ট্রীয় কর্তৃত্বের বিরোধিতা করেন এবং অবাধ বাণিজ্যের ও বেসরকারি শিল্প স্থাপনের দাবি জানান। এরাই ফিজিওক্র্যাট নামে পরিচিত। পরের প্রশ্ন, অ্যাসাইনেট কি? উত্তর, অ্যাসাইনেট হল 1791 খ্রিস্টাব্দে ফরাসি সংবিধান সভা কর্তৃক প্রবর্তিত এক ধরনের কাগজের নোট। ফ্রান্সে প্রবল অর্থসংকট দেখা দিলে সংবিধান সভা গির্জার বাজেয়াপ্ত করা ভূ সম্পত্তি আমানত রেখে তার ভিত্তিতে এই নোট চালু করে। পরের প্রশ্ন, সিভিল কনস্টিটিউশন অফ দ্য ক্লাজি কি? উত্তর, ফরাসি সংবিধান সভা 1790 সালে সিভিল কনস্টিটিউশন অফ দ্য ক্লাজি বা ধর্মযাজকদের সংবিধান নামে এক আইন পাশ করে। এই আইনের দ্বারা গির্জার ওপর পোপের যাবতীয় কর্তৃত্বের অবসান ঘটানো হয়। 2 নম্বর, গির্জাকে রাষ্ট্রের নিয়ন্ত্রণে আনা হয়। 3 নম্বর, যাজকদের নিয়োগ পদচ্যুতি রাষ্ট্রের নিয়ন্ত্রণে আনা হয়। 4 নম্বর, সরকার যাজকদের বেতন প্রদানের ব্যবস্থা করেন। পরের প্রশ্ন, পাদুয়ার ঘোষণা কি? উত্তর, অস্ট্রিয়ার সম্রাট লিওপোল্ড পাদুয়া নামক স্থান থেকে 1791 খ্রিস্টাব্দে 6 জুলাই এক ঘোষণা জারি করেন। এতে তিনি ফরাসি রাজতন্ত্রের সপক্ষে ইউরোপের রাজন্যবর্গকে সশস্ত্র হস্তক্ষেপের আবেদন জানান। এই ঘোষণা পাদুয়ার ঘোষণা নামে পরিচিত। পরের প্রশ্ন, পিলনিৎজের ঘোষণা কি? উত্তর, অস্ট্রিয়ার রাজা লিওপোল্ড এবং প্রাশিয়ার রাজা দ্বিতীয় ফ্রেডরিক উইলিয়াম 1791 খ্রিস্টাব্দের 27 আগস্ট পিলনিজ নামক স্থান থেকে যৌথভাবে এক ঘোষণাপত্রের দ্বারা ফরাসি রাজতন্ত্রের সাপেক্ষে ইউরোপের রাজন্যবর্গকে সশস্ত্র হস্তক্ষেপের আহ্বান জানান। এটি পিলনিৎজের ঘোষণা নামে পরিচিত। পরের প্রশ্ন, তুর্গো, নেকার, ব্রিও কে ছিলেন? উত্তর, এরা ছিলেন অর্থমন্ত্রী এবং অর্থনীতিবিদ। পরের প্রশ্ন, ফ্রান্সে কত বছর পর এস্টেট জেনারেল বসে? উত্তর, ফ্রান্সে 175 বছর পর এস্টেট জেনারেল বসে। পরের প্রশ্ন, স্বৈরাচারী রাজতন্ত্রের প্রতীক কি ছিল? উত্তর, বাস্টিল দুর্গ হল স্বৈরাচারী রাজতন্ত্রের প্রতীক। ফ্রেঞ্চ রেভলিউশন গ্রন্থটি কার লেখা? উত্তর, ঐতিহাসিক
গুডউইনের লেখা হলো ফ্রেঞ্চ রেভলিউশন। পরের প্রশ্ন, ন্যাশনাল গার্ড কারা? উত্তর, প্যারিস নগরে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য যে জাতীয় বাহিনী নিযুক্ত হতো তাদের ন্যাশনাল গার্ড বলা হতো। পরের প্রশ্ন, অষ্টম সংবিধান কি? উত্তর, 1795 সালে আবেসিয়ার নেতৃত্বে গঠিত সংবিধানকে অষ্টম সংবিধান বলে। ফ্রান্সে কবে নতুন সংবিধান গৃহীত হয়? উত্তর, 3রা সেপ্টেম্বর 1791 সালে ফ্রান্সে নতুন সংবিধান গৃহীত হয়। টেইল কি? উত্তর, টেইল ছিল একটি কর যা ভূমি ও সম্পত্তির ওপর আরোপিত হতো। পরের প্রশ্ন, ক্যাপিটেশন কি? উত্তর, ফ্রান্সে প্রচলিত একটি প্রত্যক্ষ কর হল ক্যাপিটেশন, যা উৎপাদনের ওপর আরোপিত হতো। নবম শ্রেণীর ইতিহাস বইয়ের প্রথম অধ্যায় ফরাসি বিপ্লবের কয়েকটি দিক। বন্ধুরা, এই অধ্যায় থেকে প্রথম পার্টের ভিডিও আজ এই পর্যন্তই। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা একটা লাইক করো, শেয়ার করো আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বন্ধুরা, ভিডিও দেখানো কোনো প্রশ্ন উত্তর শুনতে অথবা বুঝতে তোমাদের যদি অসুবিধা হয় অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে লিখে পাঠাও, আমি তোমাদের সব ডাউট ক্লিয়ার করে দেবো। তোমাদের বলে রাখি, তোমাদের যদি এই প্রশ্ন উত্তরের পিডিএফ দরকার হয় অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে একটি মোবাইল নাম্বার দেওয়া আছে, তোমরা সেখানে যোগাযোগ করে পিডিএফটি নিতে পারো। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থেকো। পরের দিন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে।